নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। গতানুগতিক শিক্ষা নয়, এখন ডিজিটাল কথা অনলাইন বা অফলাইন শিক্ষার ওপর দিতে হবে গুরুত্ব। এই ক্ষেত্রে প্রয়োজন স্কুলগুলোর পারফরমেন্স। সোমবার স্কুল লিডারশিপ একাডেমির আঞ্চলিক পর্যালোচনা এবং কর্মশালার উদ্বোধনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার অনুষ্ঠিত হয় উত্তর পূর্ব রাজ্যগুলির স্কুল লিডারশিপ একাডেমি বা এসএল এর আঞ্চলিক পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গতানুগতিক শিক্ষা নয়, বরং শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল এবং অনলাইন অফলাইন মাধ্যমের উপর অধিক গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবারের এই যে প্রোগ্রামের মধ্যে একটা জিনিস আমি দেখলাম যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং স্মার্ট ক্লাসরুম। আমরা স্মার্ট ক্লাসরুম আমাদের তো জীবনে চিন্তাও করতে পারিনি। স্মার্ট ক্লাসরুম আজকে 360 ডিগ্রি যেটা আমি বললাম সেটা কিন্তু ক্লাসের মধ্যে আপনাদের এই যে স্মার্ট ক্লাসরুম, টিঙ্কারিং ল্যাব, এগুলো আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, সেগুলোর যথাযথভাবে সেগুলো ইউজ হচ্ছে কিনা, বা এমন জায়গায় আছে অনেক জায়গায় যে স্মার্ট ক্লাস আছে অথচ সেটা খারাপ হয়ে আছে। সেটা যাতে খারাপ না হয় সেটা প্রপার এই ব্ল্যাকবোর্ড থেকে বেরিয়ে গেছি কিন্তু আমরা, এবং এই হোয়াইট বোর্ড থেকে আমরা বেরিয়ে গেছি। এখন ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, এখন ডিজিটাল দুনিয়াতে এই যে এআইকে সামনে রেখে 5Gকে যুক্ত করে নিজেকেও আরও বেশি আপডেট করা, সেটা নিশ্চয়ই আপনাদের এই যে স্মার্ট ক্লাসরুমের যে বিষয়, সেই ব্লেন্ডিং লার্নিং যেটাকে বলে, ব্লেন্ডিং লার্নিং, সব কিছু একসাথে মিলে অনলাইন এবং অফলাইন দুটো নিয়ে কিন্তু এখন পড়াশোনা করতে হবে। আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ যেটা দীক্ষা প্ল্যাটফর্ম, এটা একটা আছে PME বিদ্যা, মানে শুধু 24 আওয়ার্স আপনার কাছে মানে সুবিধা থাকতে হবে পড়াশোনা। আজকে ক্লাস বন্ধ, স্কুলের ছুটি, এইরকম যেন না এখন এই দুনিয়াতে চলবে না। শিক্ষা ব্যবস্থায় সরকারি স্কুলগুলি পারফরমেন্সের ওপরও এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। স্কুল লিডারশিপ একাডেমি ত্রিপুরার যে কার্যক্রম, এটা জাতীয় স্কুল লিডারশিপ কেন্দ্র এবং নিপা, এটা কিন্তু এখান থেকে স্বীকৃত কিন্তু অলরেডি আমাদের, এবং দুটো সার্টিফিকেট অফ এক্সিলেন্স সেটা সম্মানিত করেছে। কিন্তু আমি চাইছি যে এই রেজাল্ট আমাদের দরকার। রেজাল্ট এখনও কিন্তু পাচ্ছি না। এই রেজাল্ট আমি মানে যদি গ্রাউন্ডিং সিচুয়েশনে বলুন, আমি কিন্তু রেজাল্টের জন্য বসে আছি। বিদ্যাজ্যোতি স্কুল আমাদের এখানে 125টা হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলের দেখুন প্রথম দিকে আমাদের রেজাল্ট এই নিয়ে কত বিরোধীরা কত কিছু বললো, কিন্তু এখন কিন্তু মানে আমরা জানি যে এই কার্যক্রম, এই যে বিষয়গুলো এখন আস্তে আস্তে করে মডার্নাইজেশন হচ্ছে, হচ্ছে, এগুলো তো আস্তে আস্তে করে রেজাল্ট হয়তো দেরিতে আসবে, কিন্তু সময় কম। আমি যদি মনে করি যে আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এটা না করে যত তাড়াতাড়ি সম্ভব যে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা যদি করেন তাহলে আরও বেটার হবে। এসইআরটির সাথে যুক্ত হয়ে স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং প্রশাসকদের দক্ষতা, জ্ঞান ও ক্ষমতা বৃদ্ধির কাজ করে স্কুল লিডারশিপ একাডেমি বা এসএলএ শিক্ষার মান এবং শিক্ষার্থীদের শেখার উন্নতির জন্য নেতৃত্ব বিকাশ, প্রশিক্ষণ এবং সর্বোত্তম অনুশীলনের মাধ্যমে স্কুলগুলিকে রূপান্তরিত করার উপর মনোনিবেশ করে এসএলএ। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্ভুক্ত এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা সহ মোট 12 দফা দাবিতে আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে 3 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করে সাংবাদিক সমাজ। কর্মসূচি শেষে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ পেশ করে, যার মাধ্যমে রাজ্যে চতুর্থ স্তম্ভের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় দেওয়া হয় জোরালো বার্তা। সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ সংক্রান্ত মোট 12 দফা গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে সোমবার আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে 3 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা। রাজ্যে প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল সংবাদ মাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন শান্তিপূর্ণ এই কর্মসূচিতে। ক্রমবর্ধমান হুমকি, আক্রমণ ও প্রশাসনিক চাপের মুখে রাজ্যে সাংবাদিকতার স্বাধীনতা আজ গুরুতর সংকটের মধ্যে পড়েছে বলে গণ অবস্থানে উল্লেখ করেন সাংবাদিকরা। শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের বিচার প্রক্রিয়া
দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অবিলম্বে এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। প্রশাসনিক ক্ষমতা ও সামাজিক মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে, যা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় গণঅবস্থানে। সাংবাদিকদের জন্য পৃথক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক কল্যাণ তহবিল ও পেনশনের পরিমাণ বৃদ্ধি, স্বীকৃত সংবাদ মাধ্যমগুলির বিদ্যুৎ বিলে ছাড়, বিজ্ঞাপনের হার বৃদ্ধি, জেলা ও শহর সাংবাদিকদের জন্য আবাসিক জমির ব্যবস্থা, পাশাপাশি পত্রিকা বিতরণকারী হকারদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স ও ভাতা চালুর দাবিও উত্থাপন করা হয় জোরালোভাবে। কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ পেশ করে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর কাছে দাবিগুলো তুলে ধরে দ্রুত বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে পরবর্তী সময়ে জানিয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সম্পাদক সুবল চন্দ্র দে। প্রতিটি ব্যাপারে মুখ্যমন্ত্রী সঠিকভাবে করছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি দেখবেন, খতিয়ে দেখবেন। আর কিছু কিছু ব্যাপার যেটা আমাদেরকেও সতর্ক থাকতে হবে, যে সাংবাদিকের নাম গিয়া অন্য কোনো কাজ টাজ করে, এটা নিয়ে কেস ছিলে আমরা যাতে সততার পক্ষেই থাকি, আমরা এটা সেই প্রতিশ্রুতি দিয়েছি। এবং উনি যে দাবিগুলি করছে সব কিছু উনি দেখবেন বলে করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আলোচনা আমরা যে দাবিগুলি করছি সবগুলি উনি খতিয়ে দেখবেন। আমাদের 12টা দাবি আছে, সাংবাদিকদের আবাস সংসদ সহ 12টা দাবি আছে, এই সবগুলি উনি খতিয়ে দেখবেন বলে পরিস্থিতি। সবকটি দাবি ধৈর্য সহকারে শুনেছেন মুখ্যমন্ত্রী এবং এই বিষয়ে পদক্ষেপ নেবার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি বলে জানিয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সম্পাদক সানিদ দেব রায়। থাকার জন্য মুখ্যমন্ত্রীকে দ্রুত চলে যেতে হয়েছে। যতটুকু সময় উনি পেয়েছেন এর মধ্যে উনি আমাদের প্রত্যেকটা দাবি উনি আমাদের অগ্রজ সুবলদা এবং সঞ্জয় কাকু এরা বুঝিয়ে বলেছে, প্রণব বলেছে, তো এর মধ্যে উনি সবটাই শুনেছেন এবং প্রত্যেকটা দাবি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে এই দাবিগুলির ন্যায্য এবং যুক্তিযুক্ত। ফলে আমরা প্রত্যাশা রাখি যে সজ্জন মুখ্যমন্ত্রী এই দাবিগুলি খতিয়ে দেখবেন। এবং আমরা এটাও বলেছি যদি এগুলি সুরাহা না হয়, ওনার সামনে আমরা বলেছি, তাহলে আমরা রাজ্যপালের কাছে যাব এবং সেখান থেকে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত যাব। এর আগেও আমরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় হয়ে এই দেশের রাষ্ট্রপতির কাছে সুবলদার নেতৃত্বে, প্রণবের নেতৃত্বে ওখানে যাওয়া হয়েছিল, এবারও যাওয়া হবে, কোনো অসুবিধা নেই। উনি বলেছেন না, ঠিক আছে, এইটুকুই কথা হয়েছে। কোনো টাইমলাইন বা এরকম কিছু একটা না, টাইমলাইন তো এখন যাবে না। উনি মানে হি ওয়াজ ইন হারি, সো হি হ্যাজ টু লিভ because he has a program in Maharani, so he had to leave. So he left and he has assured us that in a short while he'll sit with us again and we'll discuss over this matter with his colleagues and ultimately he will give the decisions. Okay, and we shall wait up to then, and after that we shall take our action. সাংবাদিকদের মূল এই দাবিগুলোর নিষ্পত্তি না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে জানিয়েছেন সাংবাদিকরা। এদিনের গণঅবস্থানে অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় 5 শতাধিক কর্মরত সাংবাদিক এবং অসাংবাদিক কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নাগাল্যান্ডে ভ্রমণের সময় নিখোঁজ হওয়া রাজ্যের তরুণ ব্লগার প্রণব দাসের মৃতদেহ প্রায় 1 মাস পর তাঁর বাড়িতে পৌঁছায় সোমবার। ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। এই মৃত্যু মামলার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। নাগাল্যান্ডের ডজুকো ভ্যালিতে নিখোঁজ থাকার প্রায় 1 মাস পর তরুণ ব্লগার প্রণব দাসের মৃতদেহ উদ্ধারের ঘটনা শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং পাহাড়ি পর্যটকদের নিরাপত্তা এবং উদ্ধার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে তুলে দিয়েছে একাধিক গুরুতর প্রশ্ন। গত 4 জানুয়ারি নাগাল্যান্ডের ডজুকো ভ্যালি ভ্রমণে গিয়ে নিখোঁজ হন প্রণব দাস। ভিসেমা গ্রামের ডজুকো টিকিট কাউন্টারে তাকে শেষবার দেখা গেলেও এরপর তার গতিবিধি সম্পর্কে সামনে আসেনি কোনো নির্ভরযোগ্য তথ্য। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দীর্ঘ সময় ধরে কোনো সুনির্দিষ্ট তথ্য বা অগ্রগতির খবর তারা পায়নি বলে দাবি করেছে পরিবার। যাওয়ার পর গত পরশুদিন রওনা দিয়েছিলাম 12টার সময়, তো এখানে
গতকালকে সকাল 7:30টায় গিয়ে পৌঁছেছি। তারপর ওইখানে গিয়ে প্রথমে আমরা ওই জুকো ভিলেজে আর কুই মাছ যে পিএস রেখেছি। তারপর ওইখানে গিয়ে তারপর থানার সঙ্গে আগে কথা বলেছিলাম। তারপর এখানে যাওয়ার পর বডিটা তারা ওইখানে ফ্রিজিং করে রেখেছিল থানার মধ্যে। তো ওইখানে গিয়ে তারপর আমরা কথাবার্তা বলেছি ওদের সাথে। তারপর ছিল ভাইয়ের মধ্যে। আর তারপর আমাদের দেখানোর সুযোগ দিয়েছে। তারপর দেখে আমরা ওইখান থেকে আবার বেরিয়ে আসলাম। তারপর ওরা কাগজপত্র লিখে তারপর পোস্টমর্টমের জন্য দেখার পর আপনাদের ধারণাটা কি হয়েছে? কি ধারণাটা হয়েছে যে অ্যাকচুয়ালি প্রথম তো মানে ঠিক সঠিকটা বলা যায় না। তো পরে আমরা মানে আমরা আইডিয়া ছিল যে পোস্টমর্টমের পরে কিছু একটা পাওয়া যাবে। তো পোস্টমর্টম করেছে। তারপর পোস্টমর্টম করার পরে রিপোর্ট এসছে যে রিপোর্ট ঠান্ডা আর খাওয়ার অভাবে হয়তো অনেক দিন হয়ে গেছে বডিটা। কতদিন পরে পেয়েছেন? 1 মাস 12 দিন। 1 মাস 12 দিন পরে পাওয়া গেছে। নাম কি? প্রণব দাস। 13ই জানুয়ারি নিখোঁজ ডায়েরি দায়েরের পর শুরু হয় অনুসন্ধান, কিন্তু দুর্গম ভূপ্রকৃতি, তীব্র শীত এবং সীমিত প্রযুক্তিগত সহায়তা বড় বাধা হয়ে দাঁড়ায় উদ্ধার অভিযানে। যদিও স্থানীয় যুব সংগঠন এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা প্রশংসনীয়, তবুও পর্যটন মরশুমে এমন একটি জনপ্রিয় ট্রেকিং স্পটে পর্যাপ্ত নজরদারি, ট্রেকার রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম ট্র্যাকিং ব্যবস্থা কেন ছিল না তা নিয়ে উঠেছে প্রশ্ন। এককভাবে ভ্রমণকারী পর্যটকদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি হলেও সে অনুযায়ী কোনো বাধ্যতামূলক সুরক্ষা প্রোটোকল কার্যকর ছিল কিনা তা নিয়েও রয়েছে সংশয়। 6 ফেব্রুয়ারি হেলিপ্যাড সংলগ্ন নদীর ধারে প্রণব দাসের মৃতদেহ উদ্ধার হওয়া জন্ম দিয়েছে আরও বড় প্রশ্ন। নিখোঁজের এতদিন পর দেহটি ওই এলাকায় পাওয়া গেল কিভাবে? তিনি কি দুর্ঘটনাবশত পথভ্রষ্ট হয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়েও প্রশ্ন তার এলাকাবাসীদেরও। তীব্র শীতের কারণে মৃতদেহ পচনের লক্ষণ না থাকলেও মৃত্যুর সময়কাল ও পরিস্থিতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফরেনসিক রিপোর্ট। কি দাবি আছে? তারা তো এমন বড় প্রাইজ দিচ্ছে, দাবি কি আছে? যদি একটু অনুগ্রহ করতো 4 তারিখ থেকে আমি কতখানি দৌড়াদৌড়ি করতে এখন যদি একটু দূর যদি তারা সাহায্য করতো তাহলে ছেলেটা হেলিকপ্টার দিয়ে খুঁজলে আধা ঘন্টা লাগে না, 10টা মিনিট সময় লাগে না। আমি এক মাসে ঘোরাঘুরি করলাম, আমরা গরিব বলে কি আমাদের কোনো দাম নেই? এই ঘটনায় সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো দুর্গম পর্যটন এলাকায় কোনো পর্যটক নিখোঁজ হলে প্রায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে তৎপরতা প্রয়োজন তা দ্রুত ও সমন্বিতভাবে করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের। উদ্ধার অভিযানে বিলম্ব হলে প্রাণ রক্ষা অসম্ভব হয়ে পড়ে। নতুন করে সামনে এসেছে এই বাস্তবতাও। প্রণব দাসের পরিবারের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত ছাড়া সামনে আসবে না প্রকৃত সত্য। সব মিলিয়ে প্রণব দাসের মৃত্যু শুধুমাত্র একটি দুর্ঘটনা নাকি ব্যবস্থাগত গাফিলতির ফল তা নির্ধারণ করবে সঠিক তদন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা এয়ারপোর্ট থানার ভিআইপি রোডের একটি হোটেল থেকে কাঞ্চনপুরে 5 নাবালিকাকে উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাবালিকাদের উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগরতলার এয়ারপোর্ট থানার ভিআইপি রোড সংলগ্ন একটি হোটেল থেকে কাঞ্চনপুরের 5 নাবালিকা উদ্ধারের ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রাথমিকভাবে এটি একটি উদ্ধার অভিযান হলেও ঘটনাটির নেপথ্যে মানব পাচার চক্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক গুরুতর প্রশ্ন। এয়ারপোর্ট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা এয়ারপোর্ট ভিআইপি রোডের নতুন নগর এলাকার হোটেল দেবরাজে অভিযান চালিয়ে
5 নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পুলিশ কিংবা উদ্ধার হওয়া নাবালিকাদের তরফে তাৎক্ষণিকভাবে দেওয়া হয়নি কোনো বিবৃতি। ফলে গোটা ঘটনাকে ঘিরে আরো গভীর হয়েছে ধোঁয়াশা। आप लोगों को क्यों डिटेन किया गया? बोलिए कुछ, आप लोगों को क्यों यहाँ पे लाया गया? कहाँ से हो आप लोग? कहाँ थे आप लोग? Say something, anyone? Why police detained you all? কাঞ্চনপুর এলাকার 3 নাবালিকা সম্প্রতি নিখোঁজ হয়েছে। ওই নাবালিকারা হোস্টেলে থেকে পড়াশোনা করত এবং এই বিষয়ে আগেই কাঞ্চনপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয় সূত্রের দাবি আরো উদ্বেগজনক। সূত্র অনুযায়ী উদ্ধার হওয়া নাবালিকাদের ওই হোটেলে অস্থায়ীভাবে রাখা হয়েছিল এবং পরিকল্পনা ছিল বিমানপথে তাদের পশ্চিমবঙ্গের কলকাতায় পাচার করার। এই ঘটনার সঙ্গে একটি সক্রিয় দালাল চক্র জড়িত থাকার সম্ভাবনার কথা উঠে এসেছে বিভিন্ন সূত্র মারফত, যদিও এই তথ্য এখনো নিশ্চিত করা হয়নি প্রশাসনিকভাবে। স্থানীয়দের মতে যদি সত্যিই পাচারের ছক কষা হয়ে থাকে তাহলে এটি রাজ্যে সক্রিয় মানব পাচার চক্রের অস্বস্তিকে সামনে আনবে নতুন করে। নাবালিকারা কিভাবে এতদূর পৌঁছালো, কারা তাদের সঙ্গে ছিল এবং এই চক্র কতটা বিস্তৃত তা নিয়ে উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 12 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটকে সফল করার আহ্বানে সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও তৎপর হয়ে উঠেছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও গণসংগঠন। সিটো সহ একাধিক শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার আগরতলা শহরে অনুষ্ঠিত হয় মিছিল। ধর্মঘটের সমর্থনে রাজ্যে বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে সিটু নেতৃত্ব। মিছিলে অংশ নিয়ে বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে সেই নীতির পরিবর্তনের দাবি জানান ট্রেড ইউনিয়নগুলির নেতৃত্ব। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট। বিজেপি দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, কর্মহীন দেশে পরিণত করেছে, শিল্প কারখানা বন্ধ এবং তারা যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে গোটা দেশে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, কৃষক সংগঠন, অন্যান্য গণ সংগঠন মিলে তারা ধর্মঘট আহ্বান করেছেন। এই ধর্মঘট সফল করে তোলার জন্য আমরা মিছিল করব এবং পথসভা করব এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করব। এখন পর্যন্ত কি রকম সারা পেলেন? আমরা সারা রাজ্যে ব্যাপক হারে মিছিল মিটিং চলছে, গোটা দেশেই চলছে। আমরা আশা করি মানুষ এই মিছিলকে এবং এটা যে আহ্বান আমরা রাখছি আহ্বানে সাড়া দেবে এবং বিজেপি সরকারের জনবিরোধী নীতি যতদিন পর্যন্ত শেষ না হবে, সরকার নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রাস্তায়। সিপাহীজলা জেলার উত্তর কলমচৌড়া এলাকায় সোমবার সকালে গাঁজা বিরোধী অভিযানে গিয়ে চরম বাধার মুখে পড়ে আসাম রাইফেলস ও বিএসএফ। অভিযানের সময় সংঘবদ্ধ গাঁজা চাষিরা ধারালো অস্ত্র, ইট ও পাটকেল নিয়ে ঘেরাও করে হামলা চালায় যৌথ বাহিনীকে। এতে আহত হন আসাম রাইফেলসের 4 জন জওয়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীর জওয়ানরা শূন্যে প্রায় 15 থেকে 20 রাউন্ড গুলি ছুড়লেও পিছু হটেনি হামলাকারীরা। শেষ পর্যন্ত অভিযান স্থগিত করে যৌথ বাহিনী এলাকা ত্যাগ করে এবং আহত জওয়ানদের পাঠানো হয় হাসপাতালে। শুকনো গাঁজা ঘরে তোলার সময় অভিযান সংগঠিত হওয়ায় সংঘবদ্ধভাবে অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে গাঁজা চাষিরা।
এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।